ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। নমস্কার, শুরু করছে নিউজ-এর 2। গতকাল মোবাইল চোর সন্দেহে যে ঘটনার কথা আপনাদের বলছিলাম, পুলিশকে আজ সকালে প্রায় 2-3 ঘন্টা হস্টেলে ঢুকতেই দেওয়া হয়নি বউবাজারের উদয়ন হস্টেলে। কিন্তু কেন, কি লুকোনোর রয়েছে, এত অস্থিরতা কিসের? আমি আরো কথা বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী, আমি তার সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে আপনাদের আরেকবার জানিয়ে দিই যে বউবাজারের যে ঘটনা, সেই ঘটনায় ভয়ঙ্কর পরিণতি আমরা দেখেছি বিরাটিতে, আমরা দেখেছি বারাসতের কাজীপাড়ায়, একটার পর একটা গুজব। এবং গুজব যদি আমি সরিয়েও রাখি, কোচবিহারে কি হচ্ছে, কোচবিহারেও তো এক মহিলার ওপর নক্কারজনক বর্বরোচিত আক্রমণ হয়েছে। তাকে বিবস্ত্র করে, তাকে চুলের মুঠি ধরে 1-2 কিলোমিটার হাঁটানো। এটা কোন সমাজে আমরা বাস করছি? এটা হচ্ছে কেন? আসলে কি আমাদের সমাজ রাজনীতি দ্বারা প্রভাবিত হচ্ছে? অসহিষ্ণুতা বাড়ছে যেমন রাজনীতিতে, তেমন মানুষের মনেও। এই মুহূর্তে আমার সঙ্গে অরিত্র রয়েছে। অরিত্র, আমি একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো বউবাজার নিয়ে। পুলিশ ঢুকতে পারেনি শুনলাম সকালে। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাসখানেক আগে বলা যায় গত বছরের যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এই বউবাজারের উদয়ন হোস্টেলেও হয়েছে। কারণ গতকাল সকাল 8:45 থেকে 10:30 পর্যন্ত যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যে পুলিশের কাছে খবর পৌঁছলেও পুলিশ কোনোভাবে ভিতরে ঢুকতে পারেননি। তার কারণ যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, যে এই হোস্টেলের যারা আবাসিক তাদের একটা অংশ পুলিশকে ভিতরে যেতে দেয়নি, বা যে মেন দরজা, তার দরজার তালা খোলেননি। অবশেষে সকাল 10:30 নাগাদ পুলিশ সেই হোস্টেলের ভিতরে প্রবেশ করে এবং অচৈতন্য অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রথমে হাসপাতালে, এবং সেখানে গিয়েই তার মৃত্যু হয়। এছাড়াও দেখো, পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, যে সময়টিতে পুলিশকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বা পুলিশকে তার কাজ করতে বাধা দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে সকাল 8:45 থেকে 9:15, অর্থাৎ এই যে 8 ঘন্টা, এই 8 ঘন্টার সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজও ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তখন স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে, কেনই বা পুলিশকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না? হোস্টেলের ভিতরে কি ঘটনা চলছিল, কেন সেটা পুলিশ জানতে পারলো না? কেন বা পুলিশকে বাধা দেওয়া হলো? এর পিছনে অন্য কোনো মদত রয়েছে কিনা, সেই বিষয়গুলি কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে নেবে আজকে আদালতে পেশ করবে। অরিত্র, আমার সঙ্গে থাকো। খুব স্বাভাবিকভাবে রাজনীতির সব বিষয় মুখ খোলার এমন একটা ঘটনায় তো বলবেই। অধীর চৌধুরী কি বলেছেন শোনাবো। দুর্ভাগ্যজনক, আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়া দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। আমি আরো একবার অরিত্রর কাছে যাব। অরিত্র, তুমি আমাদের যা বললে যে সিসিটিভি ফুটেজ লোপাট, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, মানে এটা যদি শুধু উত্তেজনার বশে, হিট অফ দ্য মোমেন্টে করে ফেলা কোনো কাজ নয়, এর পিছনে একটা দুষ্কৃতি মনও কাজ করছে, একটা না অনেকগুলো, যেহেতু এটা গণপিটুনি, মানে ক্রিমিনাল মেন্টালিটি কাজ করছে। দেখো, একদমই এই প্রশ্নগুলো ওঠা এবারে কিন্তু একদম অস্বাভাবিক নয়। তার কারণ নিশ্চয়ই পূর্ব কোনো পরিকল্পিত প্ল্যান ছিল, যে কারণের জন্য পুলিশকে আটকানো হলো, এবং দ্বিতীয়ত কোনো প্ল্যান না ছাড়াই কিভাবে এত তাড়াতাড়ি সময়ের মধ্যে ওই 8 ঘন্টা, সকাল 8:45 থেকে 9:15, এই 8 ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ মুছে ফেলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেললো ছাত্র এবং প্রাক্তন ছাত্র যারা ছিলেন সেই হোস্টেলে। এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। এবং দেখো, যেটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি, যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ পিও যেটা, সেখান থেকে ব্যাট উদ্ধার হয়েছে, ক্রিকেট ব্যাট উদ্ধার হয়েছে, যার মধ্যে 2-1টি ব্যাটকে ভাঙা অবস্থাতেও পাওয়া গেছে। এছাড়াও আমরা যখন সকালে সেই হোস্টেলে যাই, এবং সেখানে যেটা দেখা যায় যে বেশ কিছু জায়গায় জুতো, কোথাও ফলের যে ট্রে হয় সেই সমস্ত ট্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ একটা যে ধস্তাধস্তি এবং গণপিটুনি যেটা হয়ে থাকে, সেই ঘটনা যে ঘটেছে তা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। তোমাকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, ভোট কুশলী শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনার কি মনে হয় সোসাইটি এত অ্যাজিটেটেড কেন এখন? শুনতে পাচ্ছেন আপনি? আরেকবার একটু রিপিট করলে শুনতে হয়। হ্যাঁ, সোসাইটি এত অ্যাজিটেটেড কেন?
দেখুন, পলিটিক্স সোসাইটি থেকে বাইরের কোনো একটা অংশ নয়। সোসাইটিটা অ্যাজ এ হোল ইজ এ কালেকটিভ ইন্ডেক্স। এই একটার উপরে আরেকটার ইন্টারডিপেন্ডেন্সিটা এতটা বাজে একটা পরিস্থিতির দিকে নিয়ে গেছে গোটা সমাজ ব্যবস্থাকে, যে আজকে পলিটিক্স ইজ নট জাস্ট আ সাপোর্টিং মিডিয়াম, ইট ইজ দ্য অপারেটিভ মিডিয়াম। মানে আমি যেটা বলতে চাইছি, পরিকল্পনা মাফিক ক্রাইম ঘটানো হচ্ছে এবং ক্রাইমটাকে এমন ভাবে ঘটানো হচ্ছে যাতে করে সেটা তার পারিপার্শ্বিক বহু মানুষের মধ্যে একটা ভয় ভীতি খুব অর্গানাইজড ভাবে ছড়াতে পারে, এবং তারই প্রতিফলন হচ্ছে এই ধরনের ঘটনা। আমি ধরে নিলাম যে আপনি এক্ষুনি খবরটা বলার সময় বলছিলেন যে এটা একটা মব লিঞ্চিং এর মতো একটা ঘটনা। যদি ধরুন সাধারণ মানুষ রেগে গিয়ে একটা খুব নক্কারজনক ক্রাইম ঘটালো, সেই সাধারণ মানুষ বা সাধারণ স্টুডেন্টস যদি ঘটালো, আমি তর্কের খাতিরেই ধরতে পারি, তাহলে কোন কোর্সের আন্ডারে কলেজ কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করলে? সিসিটিভি ফুটেজ ডিলিট হয়েছে মানে তার উপরে কোনো না কোনো ভাবে একটা প্রশাসনিক প্রেশার ক্রিয়েট করা হয়েছে। প্রশাসনিক প্রেশার উইদাউট পলিটিক্যাল পাওয়ার হয় না, হতে পারে না। তার মানে এটা ধরা যেতে পারে ইচ অ্যান্ড এভরি সেকশন হচ্ছে লিঙ্কড। আর আরেকটা জিনিস অদ্ভুত ভাবে আমার অবাক লাগছে, যে একটা সন্দেহ একটা মানুষ এখন এত বেশি কনক্লুসিভ হয়ে পড়ছে সাধারণ ছোট 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 ঘটনার মাধ্যমে। একটা ঘটনা নিয়ে কোনো অ্যানালিটিক্সে যাচ্ছে না, একটা ঘটনা নিয়ে কোনো আলোচনায় যাচ্ছে না, ডাইরেক্ট কনক্লুশন ড্র করছে। শুধু কনক্লুশন ড্র করছে তাই না, তারা জাজমেন্টাল হয়ে পড়ছে, এবং জাজমেন্টাল হয়ে পড়ে জাজমেন্টটা এক্সিকিউট করে দিচ্ছে। এবং এটা একটা ভয়ানক সামাজিক অবস্থা, এবং এর পিছনে পলিটিক্স দায়ী। এবং আমি ভীষণভাবে, যেহেতু হ্যান্ডস অন পলিটিক্স নিয়ে কাজ করি, পলিটিক্যাল যে কোনো ফোরাম, যে কোনো মিডিয়াম, যে কোনো পলিটিক্যাল বডি একটা দায়িত্ব পড়ে যায় মানুষ, সাধারণ মানুষকে বোঝাতে। প্লিজ, আমাদের বিশ্লেষক বলছেন যে এর পিছনে রাজনীতি দায়ী। এটা কি অস্বীকার করা যায়? আমরা কোচবিহারের ঘটনার দিকেই যদি তাকাই, দেখুন না, কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে তাকে চুলের মুঠি ধরে কতটা রাস্তা হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। এটা তো মানবতার অপমান। কিন্তু তৃণমূল আর বিজেপি কি করছে? ও তৃণমূল করে, ও বিজেপি করে, এর বাইরে আমরা বেরোতে পারছি? আজ বিজেপির প্রতিনিধি দল কোচবিহারে গিয়েছিলেন, ছবিটা দেখাবো। অগ্নিমিত্রা পাল সেখানে গিয়েছিলেন এবং সেখানে তিনি মিডিয়ার সামনে মুখও খুলেছেন। তিনি তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। ছবিটা দেখুন, শুনুন অগ্নিমিত্রা পালের কথা। মমতা ব্যানার্জি শুধু বলছেন বাংলা নিজের মেয়েকে চায়, আপনার সিকিউরিটি আছে কিন্তু আর কোনো মানুষের সিকিউরিটি নেই, কারণ পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডারই নেই। মমতা ব্যানার্জি, আপনার তো ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু, মাইনরিটি, মুসলিম। সংখ্যালঘুদের ওপর একচেটিয়া আপনার অধিকার, সে অধিকার আমরা দেখেছি বকটুই, আর সেই অধিকারের ফল আমরা কুচবিহারে দেখতে পাচ্ছি। আর পুলিশ, মমতার পুলিশ, তারা বলছে না না কিছুই হয়নি, এটা হচ্ছে। দেখুন, যে কোনো ঘটনায় রাজনীতিকে সমর্থন করি না, কিন্তু অগ্নিমিত্রা পালের একটা বক্তব্যের সঙ্গে আমি 100% সহমত। ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। চলুন, কোচবিহার থেকে আমার সঙ্গে সুমন কল্যাণ ভদ্র রয়েছে। সুমন কল্যাণ, 100% নিশ্চিতভাবে এটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম। একজন লেম্যান, সাধারণ একজন মানুষ যদি ক্রাইম করার সাহস পায়, সেখানে তার কোনো ভয় নেই পুলিশের প্রশাসনে। সে যে একটা ল অফ দ্য ল্যান্ডে থাকে সেটা সে বিশ্বাসই করে না। এই সিচুয়েশনটা আমরা তৈরি করেছি। তাহলে একেবারে দেখো, যেদিন এই ঘটনার সর্বসমক্ষে আসে সেদিন থেকেই প্রশাসন বলতে শুরু করে এর মধ্যে রাজনীতি নেই, পারিবারিক দ্বন্দ্ব, এলাকার মধ্যে এই দ্বন্দ্ব হয়েছে। অর্থাৎ রাজনীতি থাকলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। অথচ আজকেও আমরা বেশ কয়েকজন বক্তব্য পেলাম যে গ্রামের মধ্যে গণ্ডগোল হলে এভাবেই নাকি জামা কাপড় টেনে ছিঁড়ে দেওয়া হয় বা টানা হয় বা বিবস্ত্র করা হয়, এটা এমনভাবে হয়, এটাও অনেকে বলেছেন। যে ঘটনাকে কেন্দ্র করে এই যে এত বড় ঘটনা ঘটেছে, মাথাভাঙার এই নির্যাতিতা, সেটা কি 1 কিলোমিটারের বেশি নির্যাতিতাকে বিবস্ত্র করে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে।
রাজনীতিকে যদি দূরে সরিয়ে রাখা যায়, রাজনীতিকে যদি দূরে সরিয়ে রেখেও যদি আমরা বিচার করি, এই যে ঘটনা, এই ঘটনাটা কত বড় একটা ঘটনা, কত বড় নারকীয় একটা ঘটনা, যেখানে সকলেই কিন্তু বলতে শুরু করে দিয়েছেন। বিজেপি যেমন তাদের মহিলা মোর্চার যারা সদস্য আক্রান্ত হয়েছে বলে বলছেন, পাশাপাশি তৃণমূল বলছে বিজেপি তৃণমূলের কোনো ব্যাপারই নেই, এটা পারিবারিক। ফলে রাজনীতি থেকে বেরিয়ে এসে এই ঘটনাটা যে একটা এত বড় জঘন্য ঘটনা ঘটেছে, এই জায়গায় কিন্তু কেউ কিছু বলছেন না। একদম সুমন কল্যাণে মোক্ষম প্রশ্নটা তো এটাই, রাজনীতি থেকে কেউ বেরোতে পারছে না। আমরা উদয়ন গুহ, বিজেপি যখন অভিযোগ করছে, লোকাল কোচবিহারের নেতা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন কোনো ঝামেলাই নেই, বিজেপি ইচ্ছাকৃত করছে। শুনুন। এই ধরনের একটা ঘটনা ঘটেছে, যদিও নিন্দনীয় ঘটনা, এবং পুলিশ বারবার বলছে এর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে পুলিশ শুরু করেছে। 4 জনকে গ্রেপ্তার করেছে। বিজেপি এটাকে নিয়ে নাটক করবার চেষ্টা করছে, এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থাতেই আমরা এটাকে রাজনীতির রং দিতে চাই না। এই ঘটনার সাথে কোনো রাজনীতির ব্যাপার নেই। শুধু তু ম্যায় সদিচ্ছা কারোর আছে? কি করে থামবে এরকম ঘটনা? আমার সঙ্গে বিশ্লেষক আছেন, আপনার কি মনে হয় শুভাশিস, আদৌ সদিচ্ছা দেখলেন কারোর? না, আমার যেটা অদ্ভুত লাগছে, মানে পুলিশিংটা কিন্তু পোস্ট অ্যাক্টিভিটি হয়, সেটা ঠিক আছে, সেটাই পুলিশিং এর দায়িত্ব, কিন্তু প্রি তো পলিসি যেটা আগে থেকে হবে। যে আমার কথা হচ্ছে, ধরেই নিলাম আমি, ধরুন উদয়নবাবুর কথায় যে এটা কোনো রাজনীতি এর মধ্যে নেই, ধরুন এটা সামাজিক ভাবে একটা ঘটনা ঘটেছে, কেন ঘটবে এই জায়গাতে আটকানোর দায়িত্ব তো অ্যাডমিনিস্ট্রেশনের। অ্যাডমিনিস্ট্রেশন কোন পার্সপেক্টিভে বলতে পারে যে এটা ঘটেছে, এটা একটা খুব দুঃখজনক ঘটনা, শুধু এটুকুনি বলে ছেড়ে দিতে পারে? এরকম ঘটনা ঘটার পরিস্থিতি বা এরকম ঘটনা ঘটানোর সাহস কোনো মানুষকে আমরা কি করে দিতে পারি? একটা নির্বাচিত সরকার আমাদের রাজ্যে চালাচ্ছে, একটা নির্বাচিত অপোজিশন সরকার আছে, এবং সরকারের মানুষজন ওখানে যারা কাজ করছে, তারা কি করে এই ঘটনাটাকে একটা জাস্ট একটা ঘটনা, একটা খারাপ ঘটনা বলে শেষ করে দিতে পারে? আমরা বারবার এমন একটা পরিকাঠামোকে প্রশ্রয় দিয়ে চলেছি দিনের পর দিন, যেই পরিকাঠামোকে আপনি চান আপনি না চান, রাজনৈতিক পরিমণ্ডলের ভিতরেই তাকে বাস করতে হবে, রাজনীতি তাকে পরিচালনা করবে, এবং 99% ক্ষেত্রে রাজনীতি তাদের ভুল দিকে পরিচালনা করছেন। আজকে অগ্নিমিত্রা পল মহাশয় যখন এসে বললেন মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছেন, মমতা ব্যানার্জির তরফ থেকে আরো 2 জন বিজেপিকে দোষ দেবেন, বিজেপির 2 জন সিপিএম কে দোষ দেবেন, কিন্তু আলটিমেটলি যারা ভিকটিম তারা একটা নিউজ বা তারা একটা প্রোডাক্ট বা তারা একটা সামান্য একদম রাজনীতির ইস্যু ছাড়া আর কিচ্ছু নয় দিনের শেষে। যথার্থ বলেছেন আপনি, একদমই ঠিক। সত্যি যদি সত্যি কারোর সদিচ্ছা না থাকে, দেখুন শাসকের বিরুদ্ধে আঙুল উঠবেই যে কোনো ঘটনায়, সেটাই গণতন্ত্রের নিয়ম, কিন্তু শাসক যদি বিরোধীদের ঘাড়ে সেই দায় চাপিয়ে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমোয়, তাহলে কি সত্যি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়? যে কোনো ঘটনার দায় তো শাসককে নিতে হয়, কারণ শাসন তারাই করেন রাজ্যে। তবে মজার ব্যাপার কি জানেন, শাসক দলের অন্দরে এমন কিছু ঘটছে, তাতেই বোধহয় বেশি ব্যতিব্যস্ত এ রাজ্যের তৃণমূল কংগ্রেস। দেখুন, মমতা ব্যানার্জি নিজে বলেছেন তার দলের লোকেরা টাকা খায়, আর ঠিক সেই সুর ধরে দলে দলে জেলায় জেলায় নেতারা মুখ খুলছেন। ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেবের জায়গা, গৌতম দেব সবচেয়ে বেশি ধমক খেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে নবান্ন সভাঘরে। এবার দেখুন সেখানকার অন্যান্য তৃণমূল নেতারা কি বলছেন। ডাবগ্রাম ফুলবাড়িতে যে ভোটটা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে ভোট হয়নি। এই ভোটটা যেটা পড়েছে, যে তৃণমূলের যে নেতৃত্ব যারা আছে ছিল, তাদের আস্ফালন, তাদের অহমিকা আর তাদের মানে চালচলনের বিরুদ্ধে। কারণ দীর্ঘদিন ধরে ডাবগ্রাম ফুলবাড়ির একটা বড় ব্যাধি হলো জমি সংক্রান্ত। এই ব্যাধি এটা একটা ক্যান্সার ধারণ করে ফেলছে ডাবগ্রাম ফুলবাড়ি। অনেকবার বলা হয়েছে, অনেক বিষয়ে আমরা কলকাতা অবধি চিঠি চাপাটি করেছি, আমরা দেখিনি, পরিবর্তন দেখিনি। প্রচুর জমি দখলের অভিযোগ এসেছিল, সুরাহা হতো না কেন? কাকে বলতেন, কাদেরকে বলতে হতো? দলকে জানিয়েছি, বললাম তো, দলেও জানতো। সেটা 14-15, আজকে 24। দেখুন, এই খবর দেখাতে দেখাতে আমার কাছে খবর এলো। আমি শুরু করেছিলাম বউবাজার আর হুগলির ঘটনা দিয়ে, গণপিটুনির ঘটনা, গুজবের ঘটনা দিয়ে। এক কাণ্ড এবার সল্ট লেকে, এখানেও ওই গণপিটুনি এবং কোনো একটা গুজব কানে আসা, গণপিটুনিতে খুনের অভিযোগ সল্ট লেক থেকে। সল্ট লেকের ছবিটা আপনাদের দেখাবো। বউবাজার, সল্ট লেক, বিরাটি, বারাসাত, হুগলি, হচ্ছেটা কি আমাদের রাজ্যে? কেনই বা হচ্ছে এত অস্থিরতা? কেন সল্ট লেকে খুনের অভিযোগ, তাও গণপিটুনিতে?
গণপিটুনির ঘটনা বাড়ছে কেন? এক এবং একমাত্র প্রশ্ন, প্রশাসনে কি তাহলে সামান্যতম ভরসা নেই আর সাধারণ মানুষের? কিছু একটা মনে হচ্ছে নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন, এ প্রশ্ন তো ওঠে। আমি আমার সল্টলেকের প্রতিনিধির সঙ্গে আরো কথা বলবো, আরো জানার চেষ্টা করবো সল্টলেকে ঠিক কি ঘটেছে। আমি শুরু করলাম হুগলি, বউবাজার এবং এখন সল্টলেক। রঞ্জিত আমার সঙ্গে রয়েছে। রঞ্জিত, কি হয়েছে এখানে? দেখো, মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে ঘটনাটি সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানা কোলেনাইকে এবং মৃতের নাম হচ্ছে প্রসেন মণ্ডল, 22 বছরের এই তরুণ। এবং পুলিশ সূত্র মারফত খবর যে আজ ভোরবেলায় করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে থানায় খবর যায় যে এক ব্যক্তি একজন যুবককে নিয়ে আসে মৃত অবস্থায় এবং যে নিয়ে পুলিশ তাকে আটক করে রাখে এবং পরবর্তী সময় পুলিশ গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে আজ ভোরবেলায় কোলেনাইট অঞ্চলে মোবাইল চুরির অভিযোগ এবং ওই অভিযুক্ত এবং তার ছেলে এবং এক বন্ধু তাকে মারধর করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের খোঁজ পায় এবং তাদেরকে আটক করা হয়েছে। এবং ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং ধৃতরা হলো তপন সরকার এবং হর্ষিত সরকার এবং সিদাম মণ্ডল। এই তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি, যত রকমের সচেতনতামূলক প্রচার করা হচ্ছে যে আইন হাতে নেবেন না, তা সত্ত্বেও দেখা যাচ্ছে ছোট ছোট ঘটনায় অর্থাৎ মোবাইল চুরির ঘটনায় পুনরায় ছোট ঘটনা নেই রঞ্জিত, এটা সংক্রামক হয়ে গেছে। একটা কিছু কানে এলো, সেটা গুজব কি সেটা সত্যি, বিচার করার কোনো দায় দায়িত্ব পাবলিকের আর নেই, তারা আইন হাতে তুলে নিচ্ছেন। অনেক ধন্যবাদ রঞ্জিত তোমাকে। তবে যে আক্ষেপ নিয়ে শুরু করেছিলাম আজকে নিউজের 2, সেই আক্ষেপ নিয়েই শেষ করতে হচ্ছে। মানুষ এত অস্থির, এত অসহিষ্ণু কেন? সহনাগরিককে ন্যূনতম সম্মানটুকু তারা দিতে চাইছেন না কেন? রাজনীতি দ্বারা প্রভাবিত, আমাদের বিশ্লেষক তাই বলছেন। ভাবুক তাহলে এই সমাজ। শেষ করবো আজ এখানেই, সঙ্গে থাকুন। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।